আজ পৌষ সংক্রান্তি, নতুন ধান ঘরে তোলার আনন্দ উৎসব, যা বাংলার কৃষিজীবী সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। পৌষ পার্বণ শেখায় মানুষ প্রকৃতির থেকে আলাদা নয়, সে প্রকৃতিরই সন্তান। এই পৌষ মাসের সংক্রান্তিতে এই যে পৌষ পার্বণটাকে পালন করা হয়, মকর সংক্রান্তি যাকে বলে, বাংলার ঋতুচক্রে পৌষ মাসের আগমন মানেই প্রকৃতির এক প্রশান্ত, স্নিগ্ধ এবং ধান ভরা এবং ধোঁয়া মরা সকাল। আর তারই সঙ্গে আসে কি না, বাঙালির ঐতিহ্যবাহী এই পৌষ পার্বণ। এটি মূলত নতুন ধান ঘরে তোলার একটা আনন্দ উৎসব, যা বাংলার কৃষিজীবী সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। কিন্তু এর তাৎপর্য শুধুমাত্র ভোগবিলাসের নয়, এটি জীবনের চিরন্তন দর্শনের প্রতীক। শ্রমের মর্যাদা, কৃতজ্ঞতা, প্রাচুর্য এবং পুনর্নবীকরণের আনন্দ। এই পৌষ শব্দটা এটি এসেছে সংস্কৃত পুষ্যা নক্ষত্র থেকে, যা এই মাসের আকাশে অবস্থান করে। পৌষ মাসে নতুন ফল ঘরে আসে, তার মানে ধান কাটা শেষ, উঠোন ভরা ধান, আর ঘরে ঘরে ধোঁয়া ওঠে কিসের না, নতুন চালের পিঠে এবং পায়েস। এই আনন্দই উদযাপিত হয় পৌষ সংক্রান্তি, যা সূর্যের উত্তরায়ণ শুরুর দিনও বটে। প্রাচীনকাল থেকে বাঙালি কৃষক সমাজ এই সময় দেবতা, পূর্বপুরুষ এবং প্রকৃতিকে ধন্যবাদ জানিয়ে এই নতুন ফসল উৎসর্গ করত। এটি ছিল একসঙ্গে অন্ন দেবতা এবং ভূমিদেবীর পুজো। এই ঐতিহ্য আজও পৌষ পার্বণ বা নবান্ন, মকর সংক্রান্তি এই নামে গ্রামে এবং শহরে পালন করা হয়। পৌষ পার্বণের প্রধান উপাদান হলো নতুন ধানের এর খাদ্যরূপে আগমন। ঘরে ঘরে তৈরি হয় পিঠে, পায়েস, চিঁড়ে, খই, তারপরে তিলগুড়ের নাড়ু, তারপরে মেয়েরা ঘরে আলপনা আঁকে। এই চাল গুঁড়িয়ে তার থেকে একটা লেয়ের মতন তৈরি করে সেই দিয়ে আলপনা আঁকে। আর ধন্যদেবী লক্ষ্মীর আরাধনা করে। গ্রামের প্রান্তরে বসে তখন পৌষ মেলা, যেমন শান্তিনিকেতনের এই বিখ্যাত পৌষ মেলা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর একে করে তুলেছিল লোক সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটা মিলন ক্ষেত্র। কৃষকরা এই দিন নতুন ধান দেবতাকে উৎসর্গ করে, তারপর পরিবারের সদস্যদের মধ্যে এইটা ভাগ করে নেয়, যা ভাগাভাগির আনন্দ এবং সমাজের ঐক্যের একটা প্রতীক। পৌষ পার্বণের প্রধান উপাদান হলো নতুন ধান। এদিন লেক কালীবাড়িতে দেবীকে নানান ধরনের পিঠে ভোগ হিসেবে দেওয়া হয়। পৌষ পার্বণ একটা কৃষিজ উৎসব নয়, বরং জীবনের এক গভীর দর্শনের প্রতীক। এর মধ্যে লুকিয়ে আছে মানব জীবনের প্রাথমিক সত্যগুণ। সেটা কি না, প্রকৃতি, রস, শ্রম, কৃতজ্ঞতা এবং পুনর্জন্মের হচ্ছে দর্শন। পৌষ পার্বণ শেখাচ্ছে কি না, মানুষ প্রকৃতি থেকে আলাদা নয়, সে প্রকৃতিরই সন্তান। ধান ফলেছে, ফলে আমরা শস্য পেয়েছি।
এই আনন্দ কেবল আমাদের নয়, এটা প্রকৃতিরও কিন্তু একটা আনন্দ। এই উপলব্ধি আধ্যাত্মিক চেতনার মূল, যেখানে মানুষ নিজেকে সৃষ্টির এক অবিচ্ছেদ্য অংশ বলে অনুভব করে। বেদের বাণীতে আমরা দেখেছি এই সত্যটা প্রতিষ্ঠিত করে কি না, ভূমি আমাদের জননী, আমরা তার সন্তান। অন্নম ব্রহ্ম, অর্থাৎ অন্নই হচ্ছে পরম সত্য। উপনিষদে বলা হয়েছে অন্নম সত্য, অর্থাৎ অন্নই ব্রহ্ম, অন্নই জীবনের মূল। পৌষ পার্বণের নতুন ধানের অন্ন দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই প্রথার অর্থ হল ভোগের আগে দানের দর্শন। যে অন্ন দান করতে জানে সেই কেবল প্রকৃত অর্থে অন্নের আস্বাদ পায়। এর দর্শন আমাদের শেখায় যে জীবনের আনন্দ শুধু ভোগের নয়, কৃতজ্ঞতায় এবং ভাগাভাগিতে। পৌষ পার্বণ প্রধানত কৃষকের উৎসব। ধানের প্রতিটি দানায় লুকিয়ে আছে এই কৃষকের ঘাম, সারা বছর ধরে পরিশ্রমের ঘাম। তারপরে পরিশ্রম এবং তার সঙ্গে সবথেকে বড় সেটা হচ্ছে অধ্যাবসায়। অতএব এই উৎসব আমাদের শেখায় বা মনে করায় শ্রমই ধর্ম, পরিশ্রমই হচ্ছে পুজো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যে কাজ করে সেই পুজো করে। তার শান্তিনিকেতনের পৌষ মেলায় শ্রম, শিল্প এবং সঙ্গীতকে তিনি একাকার করেছিলেন। এই দর্শনের একটা বাস্তব রূপ দিয়েছিলেন। পৌষ সংক্রান্তির পর সূর্য উত্তর দিকে অগ্রসর হয়, যেটাকে উত্তরায়ণ বলা হয়। এটি অন্ধকার থেকে আলোয়, স্থবিরতা থেকে গতিময়তার, মৃত্যু থেকে পুনর্জন্মের প্রতীক। এই দিন তাই প্রকৃতির নবজীবন শুরু হয়। যেমন মানুষের জীবনেও এই উৎসব আহ্বান জানায়। কিসের আহ্বান জানায় না, আত্মজাগরণ এবং নবসৃষ্টির সাধনা। পৌষ পার্বণের দিনে ধনী গরিব, জাত ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এই অন্ন ভাগ করে নেয়। এই ভাগাভাগি শেখায় সুখ তখনই পূর্ণ হয় যখন তা সকলের মধ্যে বিতরণ করা যায়। এই দর্শন বৌদ্ধ এবং বৈষ্ণব ভাবধারার সঙ্গে এক সূত্রে গাঁথা, যেখানে মানব প্রেমের সর্বোচ্চ ধর্ম। বাংলা সাহিত্য, গান এবং চিত্রকলায় পৌষ মাস নবান্নের রোমাঞ্চ যে অনিবার্যভাবে প্রতিফলিত হয়েছে। যেমন জসিমউদ্দিন তার এই নকশি কাটার মাঠে ধানের ঘানে মাতাল বাংলার গ্রাম জীবনের যে চিত্র এঁকেছেন, তাই পৌষ পার্বণের অনুরণন। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের তার শান্তিনিকেতনে পৌষ মেলায় দেখা যায় প্রকৃতি, শ্রম, শিল্প ও ভক্তি একত্রে এক মানবতাবাদী উৎসবে রূপ নিয়েছে। তাহলে পৌষ পার্বণের এই টোটাল ব্যাপারটার মধ্যে দাঁড়ানোটা কি? পৌষ পার্বণটাই কেবল ধানের উৎসব নয়, এ এক আত্মার পুনর্জন্ম, প্রকৃতির সঙ্গে মিলন এবং শ্রমের সাধনা। এই অধ্যাবসায় যে শ্রম, এই আনন্দ আমাদের শেখায় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা হও, প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হও, জীবনের অন্ন ভাগ করো, পরিশ্রমকে উপাসনা ভাবো এবং প্রতিটি সূর্যোদয়কে নবজীবনের প্রতীক মনে করো।
যে ব্যক্তি এই উৎসবের অন্তর্দর্শন উপলব্ধি করতে পারে তার কাছে পৌষ কেবল একটা মাস নয়, বরং জীবনের এক গভীর সত্য। কি সত্য? না ভোগ নয়, ভাগই মুক্তি, অন্ন নয়, কৃতজ্ঞতাই হচ্ছে আনন্দ। তৈত্তিরীয় উপনিষদের মতে অন্নই ব্রহ্ম, তার রসই হচ্ছে বিষ্ণু। ভূমি আমাদের জননী, মনু আমাদের পিতা। এই জিনিস আমরা এই লেক কালীবাড়িতে এবং লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী, তার কাছ থেকে এই ইতিহাস আমরা শুনেছি, যা আমরা মর্মে মর্মে সেটা মনে করার চেষ্টা করেছি। কোথাও কোথাও আমরা সেটা নোট করে নিয়েছি। বিভিন্ন পৌষ সংক্রান্তি বছরের পর বছর হয়েছে এবং তা সেই থেকে এই লেক কালীবাড়িতেও কিন্তু আমরা উনি যেভাবে এই পৌষ পার্বণ, মকর সংক্রান্তি বা নবান্ন পালন করতেন সেটা আমরা কিন্তু আজও বজায় রেখেছি। এই আমরা মায়ের কাছে করুণাময়ী কালীমাতা এবং পরমারাধ্য গুরুদেবের কাছে একই কামনা করি এবং একই প্রার্থনা করি, যেন বছর বছর এই ঐতিহ্য যেন লেক কালীবাড়িতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং মানুষকে এর যে মানে এর উপযোগিতা, এর প্রয়োজনীয়তা, এটাও কিন্তু বোঝাতে পারি। এই জন্যই আমরা পৌষ পার্বণ এই লেক কালীবাড়িতে পালন করি। কি হয় লেক কালীবাড়িতে পৌষ পার্বণের দিন? পৌষ পার্বণের দিনকে বিভিন্ন রকম পিঠে পুলি সব কিছু আনা হয়। মায়ের ভোগেতে এই পিঠে পুলি বিভিন্ন রকম, মানে পিঠে পুলি, সে তেল পিঠে থেকে আরম্ভ করে আপনার চাল পিঠে থেকে আরম্ভ করে এবং মানে পাটিসাপটা থেকে আরম্ভ করে এমন কিছু পিঠে নেই যা বাকি রাখা হয়। সব পিঠে দিয়ে মাকে ভোগ দেওয়া হয় এবং তা সাধারণের মধ্যে বিতরণ করা হয়। এবং ওই 14 তারিখ যেদিনকে এই পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি, সেদিন এই পুজোটা আমরা মানে এখানে পালন করব এবং নিষ্ঠাভরে প্রত্যেকে কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করব। আজ সকাল থেকে লেক কালীবাড়িতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। মকর সংক্রান্তিতে পুজো দেন বহু মানুষ। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।